আচ্ছা, পায়ের অস্থি থেকে শুরু করব। আমাদের আজকের ক্লাস তাইলে আমরা শুরু করি। এই অধ্যায়টা আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি বা হাতের যে অস্থিগুলো আমরা পড়তেছিলাম বা বক্ষস্থি চক্রের অস্থিগুলো, তার একটা অস্থি ছিল হিউমেরাস, যেটার বর্ণনা আমরা আগের ক্লাসে দিয়েছিলাম। তো হিউমেরাসের সাথে ফিমারের অনেকাংশেই মিল আছে। হিউমেরাসের সাথে ফিমারের অনেকাংশেই মিল আছে। তো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই লং বোন বা লম্বা অস্থি যেগুলো, সেগুলো অস্থির যদি আমরা একটু ক্লাসিফাই করি, তাইলে মোটামুটি আমরা এদের অংশগুলোকে এইভাবে ভাগ করতে পারি যে উপরের একটা অংশ, মাঝের একটা অংশ এবং নিচের একটা অংশ। মাঝের যে অংশটা সেটাকে তার বডি বা শ্যাফট বলা হয়। উপরের যে অংশটা সেটাকে আমরা বলি হচ্ছে, আমাদের বলতে হয় আপার এন্ড, বাংলা অর্থ করলে দাঁড়ায় যে উপরের অংশটুকু। হ্যাঁ, আর নিচের যে অংশটুকু সেটুকুকে আমরা বলি লোয়ার এন্ড বা নিম্নের অংশটুকু। সো একটা লম্বা বা লং বোনের তিনটা অংশ থাকে আমরা বলতেছিলাম। সো আমরা আগের ক্লাসে যেটা দেখার চেষ্টা করছি, যেহেতু হিউমেরাস পড়ছি, তো হিউমেরাসের সাথে বৈশিষ্ট্যগুলোর মিল আছে এমন একটা অস্থি হচ্ছে ফিমার। তাহলে হিউমেরাসের সাথে মিল আছে সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে হিউমেরাস আর ফিমারের একটু পাশাপাশি রেখে তুলনা করা যায়। পাশাপাশি রেখে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে কি কি মিল আছে। দেখ, আমরা একটা লং বোন বা একটা লম্বা অস্থির তুলনা যদি আসি ফিমার আর হিউমেরাস, তাহলে দেখ ফিমার আর হিউমেরাস দুইটার উপর যে প্রান্তটা বা আপার এন্ড যেটাকে আমরা বলতেছি, আপার এন্ড যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দুইটারই হচ্ছে মস্তক থাকবে, উপরের দিকে মস্তক বা হেড থাকবে। তারপরে দুইটারই হচ্ছে নেক থাকবে, এইটারও একটা নেক বা টিউবারকল থাকবে। সো দুইটারই হচ্ছে মস্তক, নেক বা গ্রীবা থাকবে এবং টিউবারকল বা ট্রোকেন্টর থাকবে। টিউবারকল আর ট্রোকেন্টর জিনিসটা কি, যেই লাও সেই কদু, ঠিক আছে? মানে লাউ আর কদু সেম জিনিস। এটা আমি অনেককাল জানতাম না, যদিও ঢাকায় গিয়ে হঠাৎ করে জিনিসটা ফেস করলাম যে লাউ আর কদু একই জিনিসকে দুই নামে ডাকা হয়। তো এইখান থেকে এই ব্যাপারটা আসে। আসলে দেখ, যে এইটাকে আমরা বলতেছি যে সামনের দিকে হচ্ছে, উপরে হচ্ছে হেড, দেন হচ্ছে নেক, এইখানেও আমরা হেড পাইছি, দেন হচ্ছে নেক পাইছি। তারপরের অংশটাকে কি বলতেছিলাম আমরা? হিউমেরাসের ক্ষেত্রে আমরা বলতেছিলাম এটার নাম হচ্ছে টিউবারকল। তো এইখানে আমরা কি পাইতেছি? এইখানে পাইতেছি সেম জিনিস, নাম হয়ে গেছে হচ্ছে ট্রোকেন্টর। ঠিক আছে, সেম জিনিস, শুধু নাম চেঞ্জ করছে তারা। ওকে, সো উপরের দিকের অংশটুকু আমরা পাইলাম। হিউমেরাস আর ফিমার পার্থক্য কোথায়? একটাকে আমরা হিউমেরাসে বলতেছিলাম টিউবারকল, এখানে আমরা বলবো ট্রোকেন্টর। দেন হচ্ছে শ্যাফট বা বডি বা দেহ, যেটাই বল বাংলায় বললে। সো এটা নর্মালি থাকবে এবং নিচের দিকে থাকবে, নিচের দিকে থাকবে কি বলছে এটাকে, কন্ডাইল থাকবে। বলতেছিলাম ভেতরের দিকে আগের দিন, দেখ ফিমারের ক্ষেত্রে ভেতরের দিকে যেটা, এটা হচ্ছে মিডিয়াল কন্ডাইল, বাইরের দিক যেটা সেটা হচ্ছে ল্যাটারাল কন্ডাইল। এখন কন্ডাইলের উপরে যেটা থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে এপি। এপি মানে হচ্ছে উপরে। তাহলে দেখ, এর খানিকটা উপরে যেটা, এইখানে একটা একটু বর্ধিত অংশ থাকবে, এটাকে আমরা বলবো এপি বা উপরের দিকে আছে, এই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে এপি কন্ডাইল। তাহলে আমরা কন্ডাইল পাইছি, এপি কন্ডাইল পাইছি, এবং মাঝে হচ্ছে শ্যাফট বা দেহ পাইছি, এবং উপরের দিকে ট্রোকেন্টর পাইছি বা টিউবারকল পাইছি। এখন তো এটুকু পড়লে একটা প্রশ্ন মাথায় আসতেই পারে যে ট্রোকেন্টর টিউবারকল তো সেম জিনিস ভাইয়া, তাইলে হচ্ছে কন্ডাইল আর ট্রোকেন্টরের পার্থক্য কি? দেখ, দুইটাই কিন্তু হচ্ছে আসলে বর্ধিত অংশ। ট্রোকেন্টর যেটা, এটাও খানিকটা স্ফীত অংশ। কন্ডাইল যেটা, সেটাও খানিকটা স্ফীত অংশ। এপিকন্ডাইল খানিকটা উপরে থাকা একটা কন্ডাইল, ছোট হোক বড় হোক, সেটাও খানিকটা প্রবৃদ্ধি অংশ। হ্যাঁ, তাহলে পার্থক্যটা আসলে কোথায়? এই পার্থক্যটা কোথায় যদি আমরা জানতে চাই, তাইলে হচ্ছে আমাদের এইটা একটু বুঝতে হবে যে ট্রোকেন্টর আর বা টিউবারকলের সাথে কন্ডাইলের পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এই জায়গায়, ট্রোকেন্টর যেটা, সেইখানে আসলে বিভিন্ন মাংসপেশি যুক্ত হবে। ঠিক আছে, আমরা আরেকটু বড় হইলে পড়বো যে বিভিন্ন মাংসপেশি যে বডিতে থাকে, এরা আসলে একটা অস্থির বা বিভিন্ন অস্থির বিভিন্ন জায়গায় যুক্ত থাকে। হ্যাঁ, তাইলে ট্রোকেন্টরে কি হবে? ট্রোকেন্টরে আমরা বলতেছি এই জায়গায় বিভিন্ন মাংসপেশি যুক্ত হবে। যুক্ত হওয়ার জন্য খানিকটা যে উঁচু জায়গা, সেটাকে আমরা বলবো ট্রোকেন্টর। আর কন্ডাইল আমরা কোনটাকে বলবো? কন্ডাইলকে বলবো এটাও একটা স্ফীত অংশ, অস্থির, কিন্তু এইখানে কি হবে?
এরা মেইনলি আসলে হচ্ছে জয়েন্ট ফর্ম করবে, বা জয়েন্ট ফর্ম করে যে জায়গায় তার আশেপাশের অঞ্চলে থাকবে। এটা হচ্ছে নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা হচ্ছে এরা আসলে থাকবে হচ্ছে প্রান্তের দিকে। ঠিক আছে, দেখ, ট্রোকেন্টর বা টিউবারকল এটা বিভিন্ন জায়গাতেই থাকতে পারে, কিন্তু কিন্তু কন্ডাইল হচ্ছে থাকবে কই, কন্ডাইল থাকবে হচ্ছে প্রান্তের দিকে, এবং এরা যে জায়গায় মেইনলি জয়েন্ট ফর্ম করে এরকম একটা অঞ্চলের আশেপাশে থাকবে একটা বৃদ্ধি অংশ। তাহলে বোঝা গেল কন্ডাইল কি। এপিকন্ডাইলের ক্ষেত্রে এপিকন্ডাইলের ক্ষেত্রে কি বললা, বুঝি নাই। লিগামেন্ট থাকে কি মাংসর সাথে? একটু তোমাদের ক্লিয়ার না, তোমাদের এই জায়গাটা একটু বলি। দেখো, একটা অস্থি আরেকটা অস্থির সাথে যখন যুক্ত হয়, একটা অস্থি আরেকটা অস্থির সাথে যখন যুক্ত হয় তখন তরুণ অস্থির প্রয়োজনটা পড়ে। কেন? তরুণ অস্থি হচ্ছে সেখানে ঘর্ষণ ঘর্ষণ থেকে বাঁচায়। দুইটা অস্থি যাতে ক্ষয় না হয়ে যায়, দীর্ঘদিন আমরা চলাফেরা করি, মুভমেন্ট করি, ঘর্ষণটা যার থেকে আমাদের অস্থিগুলোকে রক্ষা করে, প্রোটেকশন দেয়। কিন্তু আমরা যে এপিকন্ডাইল রিজন যেটা বলতেছি, যে এখানে এপিকন্ডাইল বলতেছি, হ্যাঁ, বা আরো বিভিন্ন জায়গায় স্ফীত অংশ থাকতে পারে, সেই স্ফীত অংশে আসলে দুইটা অস্থি যুক্ত হয় না সরাসরি। তো দুইটা অস্থি যেহেতু যুক্ত হয় না, এই যে জায়গায় যুক্ত হয় সেই জায়গা ছাড়া আর বাকি যে কোনো জায়গায় স্ফীত অংশ থাকলে তার উপর হচ্ছে তরুণাস্থির দরকার নাই, আবশ্যক না। কেন আবশ্যক না? কারণ সেইখানে আরেকটা অস্থি যুক্ত হচ্ছে না তার সাথে, ঘর্ষণের কোনো ব্যাপার স্যাপার নাই, তাইলে তার উপর কোনো তরুণাস্থির লেয়ার বা আবরণ থাকে না। থাকবে কোথায়? থাকবে হচ্ছে যদি এইটা এই লোয়ার এন্ডে এইখানে যদি একটা জয়েন্ট ফর্ম করে এইখানে একটা তরুণাস্থি থাকবে। কেন? কারণ একাধিক অস্থি তাদের মধ্যে ঘর্ষণ হইতে পারে, তরুণাস্থি ঘর্ষণটা থেকে রক্ষা করবে। সো এপিকন্ডাইল যেটা, সেইখানে আসলে কোনো মানে সেইখানে আসলে কোনো তরুণাস্থি থাকে না, তার উপরে কোনো আবরণ হিসেবে থাকে না, কারণ এখানে ঘর্ষণ রোধ করার মতন কোনো ব্যাপার নাই। এটা হচ্ছে এটা হচ্ছে কোথায় আছে? এটা হচ্ছে লোয়ার এন্ডের দিকে আছে, যে দিকটায় হচ্ছে জয়েন্ট ফর্ম করতেছে আরেকটা অস্থির সাথে। বাট এটা যেহেতু আরেকটা অস্থির সাথে সরাসরি জয়েন্ট ফর্ম করে না, সো এইখানে আসলে তরুণাস্থির দরকার নাই। তোমার প্রশ্নের উত্তর পাইছো? হ্যালো? কি ভাইয়া? ওকে, সো আমরা আসলে হিউমেরাস আর ফিমারের মধ্যে পার্থক্যটা বুঝতে পারলাম। আগের দিনের একটা কথা যদি একটু মনে করাই দিই আমি, সেটা হচ্ছে হিউমেরাসে আমরা বলতেছিলাম যে কন্ডাইল থাকবে, তার উপর থাকবে এপিকন্ডাইল। তো কন্ডাইলকে আমরা আসলে দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে যে ট্রকলি আর ক্যাপিচুলাম, এদের কন্ডাইলকে দুইটা নামে ডাকা হচ্ছিল। বাট ফিমারের ক্ষেত্রে জাস্ট বলবো আমরা ল্যাটারাল কন্ডাইল, মিডিয়াল কন্ডাইল, আলাদা আর কোনো নামে আলাদা ভাগ করব না। সো এইটুকু মাথায় রাখলে আমরা মোটামুটি তুলনামূলক আলোচনায় ফিমার আর হিউমারাসের পার্থক্যটা বুঝতে পারি। ওকে, দেখো, আমাদের অস্থি ভাঙনের আলাপ আমরা করব, এটা হচ্ছে অধ্যায় শেষের দিকে আছে, এখানে জাস্ট ফ্র্যাকচারের একটা ছবি অ্যাড করছি। ফিমারটা হচ্ছে তুলনামূলক এটা দীর্ঘ হয় এবং অনেক বেশি মোটা হয়, মানুষের দেহের সবচেয়ে মানে লম্বা অস্থি এবং বেশ শক্তিশালী অস্থি। আহ তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, সেকেন্ড ইয়ার যদি কেউ থাকো, সেকেন্ড ইয়ার থাকার কথা না কারণ ওদের এই অধ্যায়টা নাই, বাট ফার্স্ট ইয়ার যারা তোমাদের ঘাসফড়িং আছে, তোমরা যদি ঘাসফড়িং পড়ে থাকো কেউ, মনে করার চেষ্টা করবা যে ঘাসফড়িং এর ক্ষেত্রে যে ফিমার থাকে, তার ফিমারটা কি করছিল, কাজ মনে আছে? সেটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই ফিমারটার ব্যবহার ছিল। তাইলে ফিমারটা আসলে তুলনামূলক শক্তিশালী হয়, দৃঢ় হয়, যেটা মানুষের ক্ষেত্রে অনেক লম্বা, দৃঢ়, শক্তিশালী হয়, যেটা কিনা আমাদের জন্য খুবই জরুরি আর কি। যেহেতু আমরা পা দিয়ে চলাচল করি, দৌড়াদৌড়ি করি, সো আমাদের বডির জন্য আসলে এই শক্তিশালী অস্থিটা খুবই জরুরি। ওকে, সো আমরা ফিমার পড়ার পর যদি আসি নিম্ন পায়ের অস্থি কি কি, সেটা হচ্ছে টিবিয়া আর ফিবুলা। দেখো, টিবিয়া আর ফিবুলা এইটা তুমি যদি পড়তে চাও, এইখানে একটা কথা পাবা, সেটা হচ্ছে যে এই টিবিয়া যেটা এই যে দেখতেছো আমাদের বডির ভিতরের দিকে থাকে টিবিয়া এবং বাইরের দিকে থাকতেছে হচ্ছে ফিবুলা। তো এই দুইটা অস্থির দুইটা বিশেষ নাম আছে। কি নাম? এই টিবিয়া যেটা সেটার আরেকটা নাম হচ্ছে শিনবোন। এটার আরেকটা নাম শিনবোন। এই বই না থাকলে অন্য বই থাকতে পারে, বা না থাকলেও লিখে রাখো। শিনবোন কেন বলা হয়? শিনবোন মানে হচ্ছে তুমি যদি তোমার পায়ে যেখানে হচ্ছে টিবিয়া থাকে, তুমি যদি হাত দাও, হাত দিয়ে ফিল করতে চেষ্টা করো, দেখবা যে টিবিয়া না, টিবিয়ার হচ্ছে সামনের যে প্রান্তটা, মানে একদম সামনের দিকের যে এই অংশটা, এটা তুমি হাত দিয়ে ফিল করতে পারবা। সে যত মোটাই হোক, যত শুকনাই হোক, তার এই টিবিয়ার সামনের দিকটা তুমি ফিল করতে পারবা।
তারপরে দেখো এই যে টিবিয়ার ভেতরের দিকটা, এই যে এই দিকটা খানিকটা উঁচু, এটা তুমি হচ্ছে ফিল করতে পারবা। যে মিডিয়াল কন্ডাইল এই পোর্শনটা এখানে তুমি ফিল করতে পারবা হাত দিয়ে ধরলে। এই যে ফিল করা যায় এই জন্য এটাকে বলা হচ্ছে শিন বোন। দেখো এখানে একটু লেখা আছে টিবিয়াকে বলা হচ্ছে শিন বোন, এটা একটু লিখে রাখবা। কেন শিন বোন? কারণ এটাকে ফিল করা যায়। যদি আমরা ফিবুলার ক্ষেত্রে আসি, ফিবুলাকে এরকম কোনো বিশেষ নামে ডাকা হয়? হ্যাঁ, ফিবুলার যে গঠন বা আকার আকৃতি, তুমি দেখো টিবিয়াটা এখানে অনেক মোটা না, বাট ফিবুলাটা দেখো অনেক চিকন সরু। এই ফিবুলাটা অনেক সরু হওয়ার জন্য এটাকে বলা হচ্ছে ষষ্ঠীর মতন, জ্যষ্ঠীর মতন। মানে কি? একটা সরু লাঠির মতন। হ্যাঁ, একটা সরু লাঠির মতন, দেখো দেখতে দীর্ঘ জ্যষ্ঠীর মতন, একটা সরু লাঠির মতন। ওই যে বাঁশের কঞ্চি বা এই জাতীয় জিনিসগুলো যেমন দেখো অনেক সরু হয়, তেমনি ভাবে সত্যিকারের ফিবুলা যদি তুমি হাতে নাও, মানুষের যেটা একদম অরিজিনালটা, সেটা হচ্ছে অনেক সরু হয় একদম। সো এই জন্য এটাকে বলা হচ্ছে দীর্ঘ আহ যষ্ঠির মতো। সো দুইটা অস্থির আমরা নাম পাইলাম মোটামুটি। এইবার তোমাকে যদি একটু মনে করতে বলি একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো আমাদের হাতের ক্ষেত্রে হিউমেরাসের পরে যে অস্থি দুইটা ছিল তার নাম হচ্ছে রেডিয়াস আর আলনা। তো রেডিয়াস আর আলনায় নিচের দিকে, রেডিয়াস আর আলনায় যদি আমি একটু মনে করাই দেওয়ার চেষ্টা করি, নিচের দিকের যে বর্ধিত অংশ ছিল তার নাম ছিল হচ্ছে স্টাইলয়েড প্রসেস। প্রসেস মানে বর্ধিত অংশ, নিচের দিকে যে বর্ধিত অংশ ছিল তার নাম ছিল হচ্ছে স্টাইলয়েড প্রসেস। তুমি এই ক্ষেত্রে মনে রাখো যে টিবি আর ফিবুলা এসে নাম দুটা চেঞ্জ হয়ে যায়। স্টাইলয়েড প্রসেস ছিল, এবার কি নাম হয়ে যায়? দেখো এটার নাম হয়ে গেছে ম্যালিউলাস। তাহলে এই যে টিবিয়ার বর্ধিত অংশ, টিবিয়া ভিতরের দিকে থাকে, ভিতরের দিক থাকা মানে হচ্ছে মিডিয়াল সাইড, এবং ফিবুলা বাইরের দিকে থাকে, বাইরের দিকে থাকা মানে হচ্ছে ল্যাটারাল সাইড। ঠিক আছে? তাইলে একটা ভিতরের দিকে থাকে, একটা বাইরের দিকে থাকে। একটাকে ভিতরের দিকে যেটা থাকবে সেটা মিডিয়ালি থাকতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিডিয়াল ম্যালিউলাস। বাইরের দিকে থাকতেছে এই জন্য এটা ল্যাটারাল সাইডে থাকতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ল্যাটারাল ম্যালিউলাস। সো তুমি টিবি আর ফিবুলার গঠনটা জানলা। আশা করি এই অংশটুকু তোমাদের মনে থাকবে। এখন দেখো, আমরা ফিচার গুলো পড়ে ফেলছি টিবিয়া ফিবুলার। আমাদের বই আর খুব বেশি নাই, এই জন্য আর খুব বেশি আলাপ আলোচনা আমরা করব না। বাট এই টিবিয়া যেটা ফিবুলা যেটা দুইটা অস্তিত্ব। এখন আমাদের পা যে আছে, পায়ের সাথে কি দুইটা অস্থি যুক্ত হয় নাকি একটা অস্থি যুক্ত হয়? আমাদের পায়ের যে অস্থিগুলো সেগুলোকে আমরা বলছি টার্সাল বোন। তো টার্সাল বোন কি একটা যুক্ত হইতেছে নাকি দুইটা? দেখো আমি এখানে একটু লিখে রাখছি, তোমরা এই বইয়ের এখানে একটু লিখে রাখবা যে টিটি লিখে রাখছি। দেখো টিটি মানে হচ্ছে টার্সাল অস্থির সাথে যুক্ত হয় কোন অস্থি, সেটার নাম হচ্ছে টেলাস অস্থি, সেটার নাম হচ্ছে টেলাস। তো এই টেলাস অস্থির সাথে, টেলাস হচ্ছে আমাদের টিবিয়া, তাহলে টিবিয়া 40 এবং টেলাস 40, মানে এভাবে মনে রাখতে পারো টিবিয়া যুক্ত হবে টার্সাল অস্থি টেলাসের সাথে। টিটি লিখে রাখো একটু, টিটি এটা মনে রাখতে হবে। তার মানে ফিবুলা কিন্তু যুক্ত হচ্ছে না। তাইলে যদি আমরা বলি টার্সাল অস্থির সাথে যুক্ত হয়েছে কে? শুধুমাত্র টিবিয়া। এটা একটু মনে রাখবা, এটা পরীক্ষায় আসে, অ্যাডমিশনেও আসে, স্টুডেন্টরা ভুল করে মাঝে মাঝে। এবার যদি আসি আমাদের পরের স্লাইডে, ফিবুলা নিয়ে আমরা কথা বলে ফেলছি। অস্থিগুলো থাকে, সেই অস্থিগুলোর নাম কি একটু দেখো। এই যে এই সেই অস্থি যেটা সাথে যুক্ত হয় টিবিয়া। এই দেখো টিবিয়া, এটা যুক্ত হয়েছে কার সাথে? এটা যুক্ত হয়েছে এই যে টার্সাল বোন টেলাসের সাথে। খেয়াল করছো? জয়েন্টটা তৈরি করছে। টিবিয়া যুক্ত হয়েছে কার সাথে? টার্সাল বোন টেলাসের সাথে। সো এটা একটু মাথায় রাখতে হবে, টিবিয়া যুক্ত হয় টেলাসের সাথে। তাইলে পায়ের অস্থিগুলো কি কি যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তাহলে তোমাকে অনেকগুলো নাম বলতে হবে। দেখো সবার নিচের দিকে যেটা থাকে আমাদের গোড়ালি তৈরি করে, সেটার নাম কি? ক্যালকেনিয়াস। সেটাকে বলা হচ্ছে হিল বোন। মানে অনেকে এটা পড়তে পছন্দ করে, যাই হোক। তো এটা একটু হিল জুতার বৈশিষ্ট্য হচ্ছে এটা নর্মাল জুতার চেয়ে খানিকটা অনেক বেশি উঁচা হয়। হ্যাঁ, এরকম দেখা যায় জুতা অনেক বেশি উঁচা হয়। এই জুতাটা মোটামুটি সবাই চেনে, এই ধরনের জুতাকে বলা হচ্ছে হিল জুতা। এখন এই হিল জুতা আমাদের গোড়ালির যে একটা অস্থি থাকে সেটাকে বলা হচ্ছে হিল বোন। সেটা কোনটা? ক্যালকেনিয়াস।
আমাদের পায়ের শেপটা যদি আমরা দেখি তাহলে দেখবো যে পায়ের শেপটা হচ্ছে এরকম বাঁকানো, বুঝছো? অস্থিগুলা, আমাদের যে টার্সাল অস্থি, এগুলো একদম সোজা থাকে না, এরকম বাঁকানো থাকে। তো বাঁকানো থাকার পরে এই ক্ষেত্রে আমরা দেখবো যে এই যে ক্যালকেনিয়াস অস্থিরা, সেটা নিচের দিকে অনেক বেশি এরকম বর্ধিত থাকে, যেটা একটা জুতা, হিল জুতার মতন হয়। তো এই জন্য এটার নাম হচ্ছে ক্যালকেনিয়াস বা হিল বোন। এবং এবং আরেকটা অস্থি থাকে যেটাকে বলতেছি হচ্ছে টেলাস। টেলাস একটা টার্সাল বোন, সেটা কার সাথে যুক্ত হয়েছিল? টিবিয়ার সাথে যুক্ত হয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কেল বোন। অ্যাঙ্কেল বোন কেন বলা হয়? কারণ এটা আসলে আমাদের হচ্ছে আমাদের গোড়ালি তৈরি করে, আমাদের গোড়ালি ফর্ম করে। তো এই যে টিবিয়ার সাথে টেলাস যুক্ত হয়ে অ্যাঙ্কেল বোন বলা হচ্ছে, এটা কেন? কারণ এটা আসলে অ্যাঙ্কেল জয়েন্ট তৈরি করে বা গোড়ালি সন্ধিটা তৈরি করতেছে। তো আশা করি ক্যালকেনিয়াস আর টেলাসটা মনে থাকবে, এটা খুব জরুরি। এবং আরো কি কি আছে? আর হচ্ছে দেখো, তিনটা কোনিফর্ম, এই যে 1 2 3, তিনটা কোনিফর্ম। তারপরে এই পাশে একটা আছে কিউবয়েড অস্থি, এই যে কিউবয়েড। তো অস্থিগুলোর নাম আমরা জানলাম, এবার আসি আমরা এটাকে কিভাবে মনে রাখবো। এই যে অস্থিগুলোর নাম আমরা বললাম, ছন্দের মাধ্যমে কিভাবে মনে রাখবো, ছন্দ বলে দিচ্ছি। দেখো, উম এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, আমি এটা দিয়ে মনে রাখতাম। কালকে তালহা কিউবা নামবে কেন? এটা দিয়ে যদি তুমি মনে রাখো তাইলে দেখবা হচ্ছে কালকে ফর ক্যালকেনিয়াস, তালহা ফর টেলাস, কিউবা হচ্ছে কিউবয়েড, নামবে ফর নেভিকুলার, কেন ফর কুনিফর্ম। সো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো, হোয়াট এভার যা ইচ্ছা করতে পারো। বাট এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, তাইলে তোমার মনে রাখতে সুবিধা হবে। একটু মনে রাখবা, অস্থি যেটা, সেটা হচ্ছে 7টা। হ্যাঁ, কার্পাল অস্থি কয়টা ছিল মনে আছে? কার্পাল অস্থি ছিল এগুলো 8টা অস্থি ছিল, বাট এইখানে অস্থি হচ্ছে 7টা, একটা কম, মনে রাখো, ভুল করে ফেলো না। এবং দেখো কুনিফর্ম হচ্ছে 3টা, 3 কুনিফর্ম। সো এটা 3টা থাকতেছে। ওকে, তাইলে আমরা অস্থিগুলোর নাম মনে রাখতে পারবো। অস্থিগুলোর নাম যদি মনে রাখতে পারি, এই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ একটা স্টুডেন্ট আমাকে দেখাইলো, সেটা হচ্ছে যে কোন অস্থিটা হচ্ছে কমন থাকে। কমন থাকে মানে কি? মানে হচ্ছে আমাদের কার্পাল অস্থিতেও থাকে, আমাদের টার্সাল অস্থিতেও থাকে। সেই অস্থির নাম কেউ বলতে পারো? এইখানে সবাই ঝটপট, কেউ দু একজন যদি পারো উত্তর দিবা, ভুল হইলে হইতে পারে, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, নেভিকুলার। কোন অস্থি বলো তো? হ্যাঁ দেখো, এটা হচ্ছে এই যে ক্যালকেনিয়াস, টেলাস, কিউবয়েড, নেভিকুলার। হাতের কার্পাল অস্থি দেখো, সেইখানেও হচ্ছে দেখবা যে একটা অস্থির আরেক নাম হচ্ছে, এটা একটু মনে রাখবা। এবং অস্থি সংখ্যা যে 7টা, অস্থি সংখ্যা যে 7টা, 8টা না, এটাও মনে রাখবা। এইবার আসি আমাদের অস্থি আর তরুণ অস্থির জায়গাটায়। আমাদের মোটামুটি বোনস নিয়ে আলাপ আলোচনা শেষ। এইটুকু তুমি যদি ঠিকঠাক মনে রাখতে পারো, তাইলে তোমাদের আজ, আচ্ছা, ওকে, জাস্ট ওয়েট। আচ্ছা, দেখো, আমাদের বললাম না যে পায়ের ক্ষেত্রে ক্যালকেনিয়াসটা এরকম অনেক বেশি বাঁকানো থাকে, দেখছো? ক্যালকেনিয়াসটা আসলে অনেক বেশি বাঁকানো থাকে। এবং এই যে হচ্ছে সেই টেলাস অস্থি, আমাদের টেলাস অস্থি। তো এখন কথা হচ্ছে, এই যে দেখো পায়ের ক্ষেত্রে এরকম বাঁকানো একটা শেপ দেখা যাচ্ছে, আশা করি। এই যে শেপ, এই বিশেষ শেপ, সেটার নাম হচ্ছে, এই বাঁকানো থাকার জন্য এটাকে বলা হচ্ছে আর্চ অফ ফুট। কি বলে এটাকে? এটাকে বলা হচ্ছে আর্চ অফ ফুট। এটা আমরা আরেকটা জায়গায় পড়বো, বা তোমরা যারা চতুর্থ অধ্যায় রক্তের অধ্যায় পড়ছো, পড়ার কথা, যে আমাদের হৃৎপিণ্ড থেকে যে অ্যাওর্টাটা বের হয়, অ্যাওর্টাটা বের হয়ে এরকম আকৃতিটা বাঁকানো একটা টার্ন করে, এরকম আর্চ অফ যেটা থাকে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে আর্চ অফ অ্যাওর্টা। তো আমাদের পায়ের ক্ষেত্রেও দেখো এরকম একটা বাঁক না, এই বাঁকের জন্য এটাকে বলা হচ্ছে আর্চ অফ দ্য ফুট। এই কথাটা বয়ে নাই। এবার আর্চ অফ দ্য ফুটের একটু ইম্পর্টেন্স বলি, তাহলে জিনিসটা ভালো লাগবে তোমাদের জানতে, এটা জানা উচিত। আর্চ অফ দ্য ফুটের ইম্পর্টেন্স হচ্ছে, এইটা থাকার জন্য, এই যে খানিকটা বাঁকা, সেই জন্য কি হয় জানো?
সেই জন্য আমরা যে কোনো মানে উঁচু নিচু যে আচ্ছা, সবারই কি কাটতেছে কথা, নাকি তুমি একাই শুনতেছো না? একটু বাকিরা বলো তো। কথা কেটে আসছে। হ্যালো। হ্যাঁ ভাইয়া, কেটে যাচ্ছে, আপনার কথা একটু কেটে কেটে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, লেট মি চেক। check. Do it. ওকে, তো দেখো, কারোর কারোর ক্ষেত্রে বলতেছিলাম এই অংশটা বাঁকা না হয়ে সোজা হয়। তো যদি সোজা হয় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট ফুট বা সমতল পা। চিন্তা করো তার ক্ষেত্রে কি হবে। তার ক্ষেত্রে এটা যখন সোজা হয় তখন সে হচ্ছে কোনো সারফেসে দৌড়াতে পারবে না, একটু জোরে হাঁটলে তার পা ব্যথা করবে। কাটার তো কথা না, নেট তো ঠিকঠাক থাকার কথা। নেট তো চেঞ্জ করে নিলাম। কথা বোঝা যায়? একটু ওয়েট করলে হয়তো ঠিক হয়ে যাবে, এমনি ঠিক হয়ে যাবে। Recording stopped. দেখো, আমরা যে এই অংশটার কথা বললাম এটাকে আমরা বলতেছি ফ্ল্যাট ফুট। ফ্ল্যাট ফুট কেন বলতেছি? ফ্ল্যাট ফুট কারণ হচ্ছে এই পায়ের অংশটা যদি সে হাঁটা চলা বা দৌড়ানো এই যাতে কাজ করতে পারবে না, পায়ে ব্যথা পাবে। এবং আরেকটা ঘটনা তোমরা প্রায় দেখবা, ক্লিনিক্যাল কেস বলি, হসপিটালে এই ঘটনাটা বা হসপিটালের বিভিন্ন পোস্টারে প্রায় টানানো থাকে যে ক্লাব ফুট যদি কোনো শিশুর থাকে জন্মের পর পর বিনামূল্যে অপারেশন করে ঠিক করে দেওয়া হয়। ক্লাব ফুটের ক্ষেত্রে কি হয় জানো? ওই যে জিন পরিবাহী যেতে বিভিন্ন কিছু কথা শোনানো যে পা উল্টা থাকে, এরকম ক্লাব ফুটের ক্ষেত্রে পাটা এরকম সে জানো উল্টো পাটা হচ্ছে সার্জারির মাধ্যমে এটা রোটেট করে এদিকে ঘোরায় দিয়ে সোজা করে দেওয়া হয়। এটা যদি জন্মের সময় বা এবং জীবনের শুরুর দিকে করা হয় তাহলে হয়তো বা শিশুর পাটা পার্মানেন্টলি মোটামুটি ভালো হয়, বা নর্মালি হাঁটা যখন ফাইনালি ফুললি ভালো করে ডেভেলপ হয়ে যায় তখন আসলে অপারেশন করলে খুব একটা বেশি উপকার হয় না বা অত পরিপূর্ণ পারফেক্টলি ভালো হয় না। সো আমরা ফ্ল্যাট ফুট কি জানলাম, আমরা হচ্ছে আর্চ অফ দ্য ফুট কি জানলাম, এই বাঁকটাকে আমরা আর্চ অফ দ্য ফুট বলতেছি। ক্লাব ফুট কি জানলাম, পা যখন বিপরীত দিকে থাকে। সো যদি আসি আমরা আমাদের আমাদের নিম্নাঙ্গের অস্থি সমূহ কি কি। দেখো, নিম্নাঙ্গের অস্থি সমূহ এখানে শ্রোণী অস্থি চক্র নামে একটা অস্থি চক্র আছে। এইখানে কিছু অস্থি একত্রিত হয়ে এই চক্রটা তৈরি করতেছে, সেটাকে বলতেছি আমরা হচ্ছে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এখন সত্যি কথা বলি, অনেস্ট যেটা, অ্যাডমিশন হও তোমরা বা ফার্স্ট ইয়ার হও সেটা ম্যাটার করে না। আশা করি তোমরা ফার্স্ট ইয়ারই, সেকেন্ড ইয়ারের যেহেতু এইটা নাই, তোমরা অ্যাডমিশন পর্যন্ত পড়তে গেলে ডিটেলস ব্যাপারগুলো লাম, কারণ এই অস্থিচক্র এগুলো থেকে আসলে এত বেশি কিছু পড়ার আছে বা এত বেশি প্রথমে লিখতে হবে ইলিয়াক ক্রেস্ট বা ঝুঁটি। ইলিয়াক ক্রেস্ট কোনটা? দেখো, এই যে অস্থিটা এটাকে আমরা বলতেছি হচ্ছে
হ্যালো, বলো বলো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া তোমার কথা মাঝখানে কিছু শুনতে পারি নাই, তোমার নেটটা মনে হয় একটু সমস্যা করতেছিল। সর্বশেষ কোনটা কি কথা শুনছো বলো তো? এই নিম্নাস্তের যে অস্থির কথাটা বললা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার উভয়ের জন্য গুরুত্বপূর্ণ সামথিং লাইক, ওইখান অল্প থেকে আর কিছু শোনা যায় না ঠিক মতো। আচ্ছা, আবার বলতেছি, না শোনা গেলে একটু বললো। ওকে, দেখো শ্রোণী অস্থিচক্রের ক্ষেত্রে আমরা ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস এই তিনটা অস্থি নিয়ে আসলে মেইনলি আমরা আলাপ আলোচনা করব। স্যাক্রাম আছে, বাট কথা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কথাটা বললাম যে তোমরা ফার্স্ট ইয়ার যারা তারাও তো একসময় অ্যাডমিশন দিবা, তো আপাতত এইখান থেকে তোমাদের এক দুইটা লাইন প্রশ্ন করা হয়। অ্যাডমিশনেও যে খুব বেশি লাগে সেইটা না, অ্যাডমিশনে হচ্ছে কলম দিয়ে দাগানো অংশ আর হলুদ হাইলাইট করা যে অংশটুকু সেইটুকু পড়লেই হবে। কিন্তু তারপরেও সেইটুকু পড়ার জন্য যে বেসিকটুকু বা ছবিটুকু লাগবে সেটাও তোমাদের বইয়ে দেয় নাই। সো আমি কয়েকটা ছবি অ্যাড করছি সেই জিনিসগুলো একটু সহজভাবে দেখাই দেওয়ার জন্য বা একটু আলাপ আলোচনা করার জন্য। চলো আমরা সেটা একটু দেখে আসি। তাহলে আমরা বলতেছিলাম আমরা আসলে তিনটা যে বোনস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে ইলিয়াম, একটা হচ্ছে ইসচিয়াম, একটা হচ্ছে পিউবিস। তাহলে কি কি জানতে হবে? দেখো, ইলিয়ামটি হচ্ছে দেহ ও ডানায় বিভক্ত, ডানার কিনারাকে ইলিয়াক ক্রেস্ট বা ঝুঁটি বলে। এই ইলিয়াক ক্রেস্ট কোনটা? এইটা যদি আমরা ইলিয়াম চিন্তা করি, এটা যদি আমরা ইলিয়াম চিন্তা করি তাহলে হচ্ছে ইলিয়ামের এই যে বাইরের অংশটা, এই যে বাইরের অংশটা সেটাকে আমরা বলবো হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। শোনা যাচ্ছে কথা? এই যে অংশটা বর্ডারটা এটাকে আমরা বলবো হচ্ছে ইলিয়াক ক্রেস্ট। ওকে, আচ্ছা, সো আশা করি শোনা যাচ্ছে। ইলিয়াক ক্রেস্ট কি সেটা আমরা দেখলাম। এইবার দেখো তারপর কি বলছে, এদের সম্মুখ, সুপিরিয়র ও পশ্চাৎ সুপিরিয়র কাটা বলে। পেছনের দিকে হচ্ছে পশ্চাৎ সুপিরিয়র কাটা থাকে, এখানে কাটা থাকে। এইটা অত বেশি বিস্তারিত তোমাদের লাগবে না, বাট এইটা মনে রাখবা কি কি থাকে। নেট এত প্রবলেম করলে কেমনে কি? এইটাতে দেখো আর্কুয়েট রেখা, ইলিয়াক ফসা, গ্লুটিয়াল রেখা, কিছু রেখা এবং কি কি আর্কুয়েট রেখা, গ্লুটিয়াল রেখা, ইলিয়াক ফসা। ওকে, দেখো এই যে আর্কুয়েট রেখা, ইলিয়াক ফসা, গ্লুটিয়াল রেখা, এর মধ্যে হচ্ছে ইলিয়াক ফসাটা আমরা দেখি। ইলিয়াক ফসাটা হচ্ছে এই যে একটা অবতল অংশ দেখতেছো, এই অবতল অংশকে বলা হচ্ছে ইলিয়াক ফসা। এটা ইলিয়াম না? তো ইলিয়ামের যে এই যে ফসাটা এটাকে বলা হচ্ছে ইলিয়াক ফসা। ফসা মানে কি জানো? অবতল অংশ একটা, এরকম একটা অবতল। দেখো এই জিনিসটা দেখলে তুমি বুঝবা যে এখানে ডিপ্রেসড বা একটা গর্তের মতন জায়গা। এই পাশেও সেম, এটা আসলে গর্তের মতন একটা জায়গা। ঠিক আছে, এই দেখো এইখানেও এই ছবিটা যদি দেখি, এই যে দেখো ইলিয়াক ফসা, দেখতেছো ইলিয়াক ফসার একটা গর্তের মতন একটা জায়গা। জি ভাইয়া। তো আচ্ছা, তো যদি দেখতে পাও তাহলে দেখো এখানে আরেক দুইটা জিনিস, এই যে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ইলিয়াক স্পাইন বা ইলিয়াক কাটা যে জিনিসটা আমরা বললাম, যে একটা সম্মুখ ইলিয়াক কাটা একটা পেছনের ইলিয়াক কাটা থাকে, এই সেই দুইটা অংশ, একটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক কাটা, একটা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক কাটা। এবং এই যে সামনে হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা হচ্ছে সামনের দিকের কাটা অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, আর এটা হচ্ছে পেছনের দিকের পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। তো এইটাকেই তোমাদের বই আসলে বলা হয়েছে সম্মুখ ও পশ্চাৎ ইলিয়াক কাটা থাকে। এই যে সম্মুখ সুপিরিয়র ও পশ্চাৎ সুপিরিয়র কাটা থাকতেছে। সো ইলিয়াক কাটাটা আমরা দেখলাম, যে সুপিরিয়র পোস্টেরিয়র যে কাটা সেটা আমরা দেখলাম। এবার হচ্ছে গ্লুটিয়াল রেখা আর হচ্ছে আর্কুয়েট রেখা। গ্লুটিয়াল রেখা আসলে কই থাকে? গ্লুটিয়াল রেখা এটা তো আমরা দেখতেছি এটা হচ্ছে ভেতরের দিক। আমরা যদি বাইরের দিক থেকে চিন্তা করি, একদম ব্যাক সাইড থেকে চিন্তা করি, তাইলে তাইলে যে আমাদের হিপ বোনের সাথে যুক্ত যে মাসলটা সেটাকে আমরা বলি হচ্ছে তিনটা মাসেল মেইনলি, সেটাকে আমরা বলি হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস। তো এই যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিনিয়াস, মিনিমাস, এই অস্থিগুলো, এই বোনস, সরি, এই এই মাংসপেশিগুলো এগুলোর উপর ভর করে আমরা আসলে কোনো সারফেসের উপর যে বসি, সেটা হচ্ছে এই মাংসপেশির উপরেই হচ্ছে ভর করে আমরা বসি। সেটা হচ্ছে পেছনের দিকে থাকবে। এটা তো আমরা ভেতরের দিকটা দেখলাম, সেটা হচ্ছে দেখো এই যে ব্যাক সাইডে, এটা হচ্ছে ব্যাক সাইডে থাকবে আসলে। ঠিক আছে, তো ব্যাক সাইডে আসলে এরকম দুইটা লাইন থাকবে।
এইখানে দুইটা লাইন থাকবে আসলে, এটা এই ছবিতেও ভালো মতো দেখা যাইতেছে না, ব্যাক সাইডে দুইটা লাইন থাকবে, দাগ দাগ দিয়ে আলাদা করা যায়, সেই অংশটাকে আমরা বলতেছি কি, সেটাকে আমরা বলতেছি হচ্ছে গ্লুটিয়াল রেখা। আর্কুয়েট রেখা কই? আর্কুয়েট রেখা হচ্ছে এই যে এই বরাবর একটা রেখা থাকে, এই বরাবর একটা রেখা থাকবে, সেই রেখাটাকে বলা হচ্ছে আর্কুয়েট রেখা। তাহলে আর্কুয়েট রেখাটা থাকে হচ্ছে ভেতরের দিকে, গ্লুটিয়াল রেখা থাকতেছে কই? ইলিয়ামের পেছনের দিকে রেখা থাকবে। ঠিক আছে, গ্লুটিয়াল রেখা গেল, আর্কুয়েট রেখা গেল, তারপরে এই যে এখানে যে ফসাটা বা অবতল অংশটা, এটাকে নাম কি বললাম আমরা? আইলিয়াক ফসা। সো তারপরে এই যে বাইরের দিকের একদম বর্ডারটা তৈরি করতেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, আইলিয়াক ক্রেস্ট। ঠিক আছে, বা ঝুটি। সো এই পার্টস গুলা, এই বেসিক পার্টস গুলা জানলেই দেখো তোমার ইলিয়ামের এই কথাগুলো বলা হয়েছে, এই ছবিগুলো আমরা একটু দেখলাম। তোমার পরীক্ষায় এই রেখাগুলো একটু মনে রাখতে হবে যে আর্কুয়েট রেখা, গ্লুটিয়াল রেখা, ইলিয়াক ফসা, এগুলো কই থাকে? এগুলো থাকে হচ্ছে ইলিয়ামে। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। পিউবিসটা তুমি শুধু মনে রাখবা যে এটার দেহকে দুইটা দেহ আর দুইটা শাখায় বিভক্ত, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব ও নিম্ন র্যামি। তুমি যদি দেখো এই যে পিউবিসটা এদের দেহ আসলে এই যে দেখো দুইটা, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, দুইটা র্যামিতে বিভক্ত। হ্যাঁ, এক বচনে বলা হচ্ছে র্যামাস। তাহলে এদের একটা উপরে একটা র্যামাস থাকবে, নিচে একটা র্যামাস থাকবে, যেটা দিয়ে কার সাথে যুক্ত থাকবে? এরা যুক্ত থাকবে এই যে নিচের যে অস্থি ইসচিয়াম, এরা হচ্ছে ইসচিয়ামের সাথে যুক্ত থাকবে কি দিয়ে? এই যে দুই পাশে বর্ধিত অংশ, এই রেমাস দিয়ে যুক্ত থাকবে আসলে। তো এইটুকু বুঝতে পারছো আশা করি। ইসচিয়াম থেকে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে ইসচিয়ামের ক্ষেত্রে একটা ইসচিয়াল টিউবারোসিটি বা অর্বুদ থাকে, ইসচিয়াল টিউবারোসিটি বা অর্বুদ থাকে। সেটা যদি আমরা দেখি ছবিতে দেখানো যায় কিনা। ওয়েট, আচ্ছা, ইসচিয়াল টিউবারোসিটি বা অর্বুদ থাকে, এটা আপাতত ছবিতে দেখাচ্ছি না, পরে দেখাবো। তারপরে হচ্ছে আরেকটা কি দেখো, ইলিয়াম, ইসচিয়াম ও পিউবিসের সংযোগ স্থলে অ্যাসিটাবোলাম নামে একটা অগভীর অংশ আছে। ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটার সংযোগ স্থলে অ্যাসিটাবোলাম নামে একটা অংশ আছে। ছবিতে যদি আমরা দেখি, এই যে দেখো ইলিয়াম, ইসচিয়াম, পিউবিসের সংযোগ স্থলে এই যে অ্যাসিটাবোলাম নামে একটা অংশ আছে। এখানে কি যুক্ত হয়? এখানে হচ্ছে আমাদের যে পা, ফিমারের যে মস্তক, সেই মস্তকটা হচ্ছে আসলে এখানে যুক্ত হবে। এবং দেখবা যে ফিমারের যে মস্তক বা মাথা যেটা, সেটা হচ্ছে বলের মতন দেখতে, বুঝছো? তো বলের মতন দেখতে এবং এই অংশে যুক্ত হবে, তাহলে পাকে চাইলে যেভাবে ইচ্ছা সেভাবেই ঘোরানো যাবে। তো এই জন্য আসলে এই জয়েন্টটাকে কি বলা হয় জানো? এই জয়েন্ট বা সন্ধিটাকে বলা হচ্ছে বল এন্ড সকেট জয়েন্ট। মানে যেন একটা বল এখানে সকেটের মতন আসলে মুভমেন্ট করতেছে, ঘোরাঘুরি করতেছে, এটাকে বলা হচ্ছে বল এন্ড সকেট মুভমেন্ট। সো আমরা আসলে এটা জানলাম। এবং এবং এইখানে আরেকটা ছিদ্র আছে, যে ছিদ্রকে বলা হচ্ছে অবটুরেটর ফোরামেন। দেখো, ফোরামেন মানে ছিদ্র, এই যে এখানে একটা ছিদ্র থাকবে, এই ছিদ্রকে বলা হচ্ছে অবটুরেটর ফোরামেন। এটা তোমাদের বইয়ের ছবিতেও মার্ক করা আছে, এই যে অবটুরেটর ফোরামেন। ঠিক আছে, সো এই কথাগুলো মনে রাখবা। এবং যারা ফার্স্ট ইয়ারে আছো তারা মনে রাখো, তোমরাও তো একসময় কোচিং করবা, সো তোমাদেরও বা অ্যাডমিশন পরীক্ষা দিবা, তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বইয়ের যে ছকগুলো আছে, সেই ছকগুলো একদম এখন থেকেই 100% ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেলবা। কারণ মেডিকেল অ্যাডমিশনে ছক থেকে প্রশ্ন প্রচুর করে, তারপর বৈশিষ্ট্য থেকে প্রশ্ন প্রচুর করে, যে এটার বৈশিষ্ট্য কি কি, 1 2 3 4 এরকম 3-4টা করে বৈশিষ্ট্য তোমরা পৃথক করে বের করে ফেলতে পারলা। সো এগুলো একদম আলাদা করে পড়ে ফেলবা। আশা করি বুঝতে পারছো। সো আমাদের অস্থির পার্টটুকু মোটামুটি এইটুকুই, আমরা অস্থি নিয়ে আর কথা বলবো না। এইবার আমরা চলে যাব হচ্ছে অস্থির পরের অংশে। তো সেকেন্ড অংশে যাওয়ার জন্য আমাদের আসলে নিউ স্লাইড লাগবে। আমরা আসলে নিউ স্লাইডে চলে যাই। আগে আমাকে বলো, এই পিডিএফটা দেখা যাচ্ছে কিনা? দেখা যায়? হ্যালো, এখনো ওপেন হয়নি। আচ্ছা, পিডিএফ জুমে ওপেন করতে প্রবলেম করে, আমি মাঝে মাঝে এটা আমি জানতাম, এই জন্য আমি হচ্ছে এটার বিকল্প একটা ব্যবস্থা করে রাখছি ছবির মাধ্যমে।
Wait, let me check. ওকে, তো এবার আশা করে দেখা যায়, তাই না? এইবার দেখা যাওয়ার কথা, দেখা যায়। হ্যালো হ্যালো, মানে এখনো দেখা যাচ্ছে না ভালো করে, মানে দেখা যাচ্ছে যে কয়েকটা পিডিএফ আছে এখনো but দেখা ওপেনই যাচ্ছে না। হয়নি। হ্যাঁ, এখনো ওপেনই হয়নি। আচ্ছা, তার আগে আমি ওপেন করতেছি। তার আগে এইটুকুতে কারো কোনো প্রশ্ন আছে যে এই জিনিসটা বুঝি নাই বা ইত্যাদি ইত্যাদি, বা কবে পরীক্ষা হবে বা কার পরীক্ষায় কি আছে, যে কোনো প্রশ্ন করতে পারো। আমি জাস্ট এটা ওপেন করতেছি। ওপেন হইলে বইলো তো কেউ একজন। এই সাদা রঙের পেজটি কি দেখা যাচ্ছে? এইখানে আপনার মেবি জুমে শেয়ারিং অপশনে কোনো প্রবলেম হয়েছে, কিন্তু আপনার আগের পেজে স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার দিচ্ছি, ওয়েট। এটা জুমে প্রবলেম করে মাঝে মাঝে। এবার দেখা যাচ্ছে? জুমের খুবই সমস্যা। না ভাইয়া। এইটুকু আমি হচ্ছে আর আলাদা করে আমার কি বলে পাওয়ার পয়েন্টে অ্যাড করি নাই। ভাবলাম যে মানে ছবি আছে, জাস্ট ছবি দিয়েই পড়ায় ফেলবো, আর এটাকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করি নাই। আচ্ছা, দেখা যেহেতু যাচ্ছে না, তাহলে জাস্ট হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্টপ শেয়ার আরেকবার দিচ্ছি। এবার দেখা গেল কারো কোনো প্রশ্ন থাকে, আমি এটাকে জাস্ট পাওয়ার পয়েন্টে কনভার্ট করে ফেলি। আচ্ছা, কথা কাটুক। এইটুকু বন্স নিয়ে কোনো প্রবলেম আছে? আমি জাস্ট এটাকে পাওয়ার পয়েন্টে কনভার্ট করে ফেলতেছি এই ফাঁকে। আচ্ছা, এইখানে এইখানে শেরপুরের বাইরে থেকে ক্লাস করতেছো কে কে? আমাকে একটু জানাও তো, একটু শুনি। ওইভাবে আসলে কাউকে নাম জানি না বা জিজ্ঞেস করা হয় নাই। আজকে যারা ক্লাস করছে, কোনো রিসেন্ট পরীক্ষা আছে তোমাদের? ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়েছে সবার? কিসের পরীক্ষা? ইয়ার চেঞ্জ পরীক্ষা হয়েছে? আচ্ছা, তোমাদের কি অনলাইনে ইয়ার ছিল। চেঞ্জ? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে নিছিল। আচ্ছা, এখন কি পেজ দেখা যাচ্ছে? না, পেজ দেখা যাচ্ছে না। আচ্ছা, তো তোমাদের ইয়ার চেঞ্জ কি হবে কি হবে না, কি বলছে আসলে? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে তোমার কথা। ওয়েট, একটু জাস্ট ওয়েট। কি নাম তোমার? জি, আমার নাম দিনা। ওকে, কোন কলেজ? শহীদ আনোয়ার, শহীদ আনোয়ার। শহীদ আনোয়ার। এইটা এক্সাক্ট কোথায় জানো? আমি মোহাম্মদপুরে ঢাকায়, রেসিডেন্সিয়ালে ঢাকায়। ছিলাম। আনোয়ার, এটা শহীদ আনোয়ার রেসিডেন্সিয়ালে আমাদের কখনো ফেস্টে আসছিলা? না না, আমি আসিনি। ও, তোমরা তো ফার্স্ট ইয়ার কেবল। আচ্ছা, জি। যাই হোক, তো ঢাকায় আসলে একটা জিনিস আমি প্রায় ফেস করি, তো এই জন্য জিজ্ঞেস করলাম যে কেউ আছে কিনা। ঢাকাতে হচ্ছে আমি যখন থাকতাম তখন মানে টিউশনের জন্য প্রচুর দৌড়াদৌড়ি করতে হইতো। এই আছে। আচ্ছা, ওইটাও দেখা যাবে, সমস্যা নেই। হয়ে গেছে কাজ, বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই, দেখা তো গেছিল আবার। স্টার্ট হচ্ছে। এখন দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ফাইন, ওকে।
তো খুবই যন্ত্রণা। তাহলে দেখো যদি স্ক্রিন দেখা যায় তাহলে তো ঠিক আছে। তো আমাদের প্রথম যে জায়গাটায় আমরা ছিলাম সেটা হচ্ছে দেখো আমরা অস্থি নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে ফেলছি। তো অস্থি নিয়ে কথাবার্তা যেহেতু বলে ফেলছি, আমাদের এবার একটু আমরা জানার চেষ্টা করি যে আমাদের অস্থিগুলো আসলে কি কি ধরনের। দেখো আমাদের অস্থিগুলো আসলে দুই ধরনের, একটা হচ্ছে নিরেট অস্থি, একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আর একেবারে যদি আমরা ক্লাসিফাই করি তাহলে একটা হচ্ছে অস্থি, একটা হচ্ছে তরুণ অস্থি, সেটা তো তোমরা জানোই। তো নিরেট অস্থি বা শক্ত যেটা, যেটাকে আমরা অস্থি বলতেছি, সেই অস্থির কিছু বৈশিষ্ট্য আছে। কি বলতে, যদি আমরা বলি হচ্ছে অস্থির সেলগুলা কি কি, অস্থির সেলগুলো যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে সেটার নাম হচ্ছে অস্টিওসাইট। আমরা আগেই বলছি যে সাইট কথাটার অর্থ হচ্ছে সেল। তাহলে অস্টিওসাইট কথাটার অর্থ কি বলো? অস্থি কোষ। তেমনি ভাবে তরুণ অস্থি যেটা, তরুণ অস্থির মাতৃকা হচ্ছে, দেখবা যে কন্ড্রিন নামে মাতৃকা থাকে। হ্যাঁ, মাতৃকা মানে হচ্ছে ভিতরের তরল পদার্থ, মাতৃকা মানে হচ্ছে ভিতরের যে ধাত্র তরল থাকে, টিস্যুর যে ভিতরে ওইখানে তরল গুলা থাকবে সেগুলাকে বলা হচ্ছে মাতৃকা। তো কন্ড্রিন থেকে সেইখানের যে সেল গুলা থাকে তরুণ অস্থির ভেতরে, সেটার নাম হচ্ছে কন্ড্রিওসাইট। তাহলে সাইট মানে সেল, অস্থির সেলকে আমরা বলবো অস্টিওসাইট, তরুণ অস্থি যেটা সেটার সেলকে বলবো আমরা কন্ড্রিওসাইট। বুঝতে পারছো আশা করি। এইবার দেখো তিনটা কথা, একটা হচ্ছে অস্থির সেলগুলোকে তুমি পাবা হচ্ছে তিনটা নাম, একটা বলবো হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট, অস্টিওসাইট। এই যে অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, অস্টিওসাইট, তিনটা আলাদা নামকরণ করা হইলো। এই তিনটা নামের মধ্যে পার্থক্য কি? এটার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে যে অস্টিওব্লাস্ট যেটা, এটা ইম্পর্টেন্ট। ব্লাস্ট মানে কি জানো? ব্লাস্ট মানে হচ্ছে পরিস্ফুটনরত একটা অবস্থা। তার মানে একটা সেল যে হবে, তুমি জানো যে একটা সেল থেকে আসলে বিভাজিত হয়ে পরবর্তীতে নতুন সেল তৈরি হয়। তো একটা সেল থেকে বিভাজিত হয়ে দুইটা সেল এরকম তৈরি হয়। তো এই যে বিভাজনরত যে একটা অবস্থা, মানে পরিপূর্ণ সেল এখনো তৈরি হয় নাই, সেটাকে বলা হচ্ছে অস্টিওব্লাস্ট। অস্টিওব্লাস্ট থেকে পরবর্তীতে বিভাজিত হয়ে একটা নতুন সেল তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলছি অস্টিওসাইট। তাহলে পূর্ণাঙ্গ সেল হচ্ছে অস্টিওসাইট। অস্টিওসাইটটা কই থেকে তৈরি হবে? অস্টিওব্লাস্ট থেকে। আশা করি বুঝতে পারছো। তো এই জন্য দেখবা যে অস্টিওব্লাস্ট, ক্লাস্ট, অস্টিওসাইট এরকম তিনটা নাম দেওয়া আছে। এবং পেরি নামের একটা শব্দ সবসময় মনে রাখতে বলছিলাম তোমাদের, যে পেরিঅস্ট্রিয়াম, পেরিকন্ড্রিয়াম, পেরিকার্ডিয়াম, এরকম বিভিন্ন শব্দ আমরা বিভিন্ন সময় পাইছি। পেরিকার্ডিয়াম মানে কি? হৃৎপিণ্ডকে কার্ডিয়াক মাসল থাকে না হৃৎপিণ্ডে, তেমনি হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ পেরিকার্ডিয়াম। তেমনি ভাবে অস্থির যে আবরণ সেটার নাম হচ্ছে পেরিঅস্ট্রিয়াম। দেখছো, পেরি মানে হচ্ছে পরিধির দিকে বা চারপাশে। সো আমরা অস্থির ক্ষেত্রে আবরণ দেখলাম পেরিঅস্ট্রিয়াম। অস্থির প্রকার ভেদের মধ্যে হচ্ছে নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি, দুইটা ভাগে ভাগ করছে। এখন নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থির পার্থক্যটা আসলে কি? যদি সহজভাবে তোমাকে বলি, তুমি একটা জিনিস মনে রাখবা, তাইলে এটা মনে রাখবা যে নিরেট অস্থি যেটা, সেটার মধ্যে ফাঁকা থাকবে না। স্পঞ্জি অস্থি যেটা, নাম থেকেই বুঝতেছো, মৌচাক যেমন থাকে, স্পঞ্জি অস্থি যেটা কি থাকবে, ছোট ছোট সেল চেম্বারের মতো বা প্রকোষ্ঠের মতন একটু একটু জায়গা থাকবে, ঠিক আছে? সেটাকে আমরা বলবো হচ্ছে স্পঞ্জি অস্থি। সো নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থির আমরা পার্থক্য বুঝতে পারলাম। স্পঞ্জি অস্থির মাঝে মৌচাকের মতো ফাঁকা বললে, দেখো ইম্পর্টেন্ট একটা কথা অ্যাডমিশনে প্রায়ই আসে, বা ইম্পর্টেন্ট অনেক, সেটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ক্যান্সেলাস বা ট্রাবেকুলার অস্থি বলা হয়। তাইলে স্পঞ্জি অস্থির আরেক নাম বলা হচ্ছে ট্রাবেকুলার। এটা মনে রাখা পরীক্ষার জন্য জরুরি। এটাও সুন্দরভাবে সাজানো গোছানো থাকে। স্পঞ্জি অস্থিতে আসলে এত সুন্দরভাবে সাজানো গোছানো থাকে না। সুন্দরভাবে কিভাবে সাজানো গোছানো থাকে এই জায়গায়ও, তাইলে তোমার জন্য সুবিধা হবে বুঝতে, খুব ইজিলি মনে রাখতে পারবা। দেখো আমি এখানে যে ল্যামেলির উপরে এখানে 1 দিয়ে রাখছি, তারপরে যে এই যে ল্যাকুনার উপর 2 দিয়ে রাখছি, তারপরে এই যে ক্যানেলিকুলি 3 দিয়ে রাখছি, পাশে লিখে রাখছি হচ্ছে অন্ত, আর এই যে ভকম্যানস ক্যানেল 4 দিয়ে রাখছি, এখানে লিখে রাখছি আন্ত। কেন করছি এই ঘটনাগুলো? দেখো নিরেট অস্থি যেটা, অস্থিগুলো অনেকগুলো লেয়ারে লেয়ারে এখানে হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে। তাহলে এই যে একটা তন্ত্র, সেটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে হ্যাভার্সিয়ান তন্ত্র। এখন
হ্যাভার্সিয়ান তন্ত্রে বিভিন্ন জিনিস থাকে, সেগুলো সম্পর্কে 1 নাম্বার হচ্ছে ল্যামেলি। তো আসলে ল্যামেলি সম্পর্কে জানি, ল্যামেলি কি? দেখো এখানে তুমি 3টা স্তর, 4টা স্তর, এরকম 4-5টা স্তর, অনেকগুলো স্তর থাকতে পারে। দেখো এটাকেই বলছে যে নিরেট অস্থি 5 থেকে 15টা স্তর থাকবে, যাদেরকে বলা হচ্ছে ল্যামেলি। তাহলে এই স্তরগুলোকে আমরা কি বলবো? ল্যামেলি। ল্যামেলি ছোটখাটো একটা জায়গা, দেখছো, ক্ষুদ্র ক্ষুদ্র গহ্বর, এটাকে বলা হচ্ছে ল্যাকোনা। এখন তাহলে কি মনে রাখবো আমরা? 1 নম্বর হচ্ছে ল্যামেলি থাকবে কি? ল্যামেলিতে থাকবে 3 নাম্বার যে শব্দটা ল্যাকোনায় কি থাকবে? তাহলে বলো, এই যে ছোট ছোট জায়গা, এখানে তুমি দেখতেছো একটা করে কালো 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 জিনিস, একটা চোখের মতন। আসলে এই জিনিসগুলা কি? ল্যাকুনায় থাকে। দেখো ল্যাকুনার ভিতরে আসলে অস্থি কোষ বা অস্টিওসাইট গুলো অবস্থান করে। এখন অস্থি কোষগুলো যদি এই ছোট ছোট ল্যাকুনায় অবস্থান করে, তাহলে অস্থি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকবে। নিউক্লিয়াস জিনিসটা আসলে হচ্ছে মানব চোখের মতো এরকম গোল থাকতেছে। তাহলে এই জন্য জিনিসটা, টোটাল জিনিসটা দেখতেছে মনে হয় চোখের মতো, তাই না? তাহলে এগুলাকে আমরা বলতেছি অস্থি কোষ বা অস্টিওসাইট। এটার আরেক নাম কি? আরেক নাম হচ্ছে অস্টিওসাইট। তো এটা কই থাকবে? এটা হচ্ছে ল্যাকুনায় থাকবে। ল্যাকুনা কই থাকবে? ল্যাকুনা এই যে 5 থেকে 15টা লেয়ার থাকবে বা আবরণ স্তর থাকবে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যামেলি। 5 থেকে 15টা স্তরে থাকবে হচ্ছে ল্যাকুনায় থাকবে অস্থি কোষগুলো দেখো আমরা লিখে রাখছি হচ্ছে ক্যানেলিকুলি 3 নাম্বার দিয়ে, এবং অন্ত লিখে রাখছি। মানে কি? মানে এই প্রত্যেকটা সেল থেকে বা প্রত্যেকটা ল্যাকুনা থেকে এরকম ছোট ছোট, দেখো পাশে হচ্ছে ফ্লাজেলার মতন এরকম বর্ধিষ্ণু অংশ, খানিকটা পায়ের মতন এরকম কিছু অংশ বের হয়েছে, পোকার মতন লাগতেছে। এই যে অংশগুলা, এগুলো আসলে ছোট ছোট নালী। এগুলো নালী দিয়ে কি করে জানো? এগুলো নালী দিয়ে এই যে একটা অস্থির যে সেলগুলা আছে অস্টিওসাইট, একটা অস্টিওসাইট বা ল্যাকুনার সাথে আরেকটা ল্যাকুনার কানেকশন বা যোগাযোগ রক্ষা করতেছে। তুমি জানো যে একাধিক সেল থাকলে তাদের মাঝে পরস্পর কানেকশন রক্ষা করা জরুরি হয়, হ্যাঁ? তো এইখানেও কানেকশন গুলো রক্ষা করতেছে কার মাধ্যমে? সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যানেলিকুলির মাধ্যমে। তাইলে আমরা ক্যানেলিকুলির পাশে অন্ত লিখছি, মানে কি? মানে হচ্ছে নিজেদের ভিতরেই একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের ভিতরে একাধিক সেলের মধ্যে যে যোগাযোগটা চলতেছে, এই জন্য আমরা এটাকে অন্ত যোগাযোগ বলতেছি। আর ভকম্যানস ক্যানেল এইটা কি? এটা হচ্ছে আন্ত যোগাযোগ করবে। মানে দেখো এই যে একটা হ্যাভার্সিয়ান তন্ত্রের ভিতরে তুমি যদি দেখো, এখানে হচ্ছে একটা হ্যাভার্সিয়ান হ্যাভার্সিয়ান নালী থাকে। তো এই যে হ্যাভার্সিয়ান নালী, পাশে আরেকটা গোল থাকবে, আরেকটা হয়তো হ্যাভার্সিয়ান তন্ত্র থাকবে। তো এই হ্যাভার্সিয়ান তন্ত্রে আরেকটা ভিতরের দিকে হচ্ছে হ্যাভার্সিয়ান নালী থাকবে। এই যে একাধিক হ্যাভার্সিয়ান তন্ত্রে হ্যাভার্সিয়ান নালী থাকবে, এদের মাঝে যে যোগাযোগগুলা রক্ষা করবে এরকম বর্ধিষ্ণু হয়ে, এগুলাকে আমরা বলতেছি হচ্ছে ভকম্যানস ক্যানেল। তাহলে ক্যানেলিকুলি নিজেদের মধ্যে সেলগুলোর যোগাযোগ রক্ষা করতেছে, আর ভকম্যানস ক্যানেল দূরবর্তী যে নালীগুলো আছে তার সাথে যোগাযোগ রক্ষা করতেছে। এগুলোকে আমরা বলতেছি ভকম্যানস ক্যানেল। তাহলে সেটা দূরবর্তী অন্য কারোর সাথে, বাইরের আরেকটা হ্যাভার্সিয়ান তন্ত্রের সাথে যোগাযোগ রক্ষা করতেছে। এই জন্য এটা আমরা বললাম আন্তঃযোগাযোগ, মানে অন্যের সাথে। আর ক্যানেলিকুলি সেটা আমরা অন্তঃযোগাযোগ, মানে কি নিজেদের ভিতরে একাধিক সেল বা একাধিক ল্যাকুনা নামের ছোট ছোট প্রকোষ্ঠের মধ্যে যোগাযোগ রক্ষা করতেছে। তো আশা করি হ্যাভার্সিয়ান তন্ত্র ক্লিয়ার, এবং জিনিসটা এইটুকু তোমাদের জানলেই হবে, এইটুকু বুঝলেই ঠিকঠাক মতন চলবে। ঠিক আছে? ওকে। সো দেখো তারপরে যে অস্থিটা, সেটা হচ্ছে স্পঞ্জি অস্থি। বুঝতেছি স্পঞ্জি অস্থিটা হচ্ছে ফাঁকা থাকবে। তাহলে স্পঞ্জি অস্থি যতই ফাঁকা থাকুক, এটার বাইরের দিকে তো একটা আবরণ থাকবে। সেই আবরণ থাকলে তাকে আমরা কি বলবো? পেরিঅস্টিয়াম, যেহেতু অস্থি। এখন দেখো অ্যাডমিশনে আসে এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি নিরেট অস্থি আর স্পঞ্জি অস্থি থেকে, সেটা হচ্ছে এদের এক্সাম্পল। দেখো ফিমার আর হিউমেরাস, এদের অস্থি যেটা, সেটা হচ্ছে নিরেট অস্থি, এরা হচ্ছে শক্ত থাকে। আর শিশুদের যে অস্থিগুলো, সেগুলো হচ্ছে স্পঞ্জি অস্থি, মানে হচ্ছে ফাঁকা থাকে। দেখছো, দাগায় রাখছি। যখন ছবি দিয়ে দিব তখন এগুলো দাগায় নিবা। দেখবা যে নিরেট অস্থিতে হচ্ছে কে কে কই বেশি থাকে, সেটা হচ্ছে ফিমার আর হিউমেরাসে। আর স্পঞ্জি অস্থি যেটা, শিশুদের বেশি থাকে। এটাও দাগায় পড়ে ফেলবা ভালো করে। এবং এটা পড়ার পাশাপাশি আমাদের যে একটা ছক আছে, এই ছকটাও পড়ে ফেলবা। দেখো এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব জরুরি। ইন্টার থেকে প্রিপারেশন নিয়ে নাও, বইয়ের যে ছকগুলো আছে এগুলো পড়ে ফেলবা। দাগানো আছে সেই জিনিসগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়ে ফেলবা। আসল কথা আমরা বলে ফেলছি। তো আসল কথা যদি আমরা বলে ফেলি, এবার আসি আমরা তরুণ আস্থি আর কোমল আস্থি। তুমি যদি মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন চেক করো 7ম অধ্যায় থেকে, তাইলে
এই যে তরুণাস্থি, তরুণাস্থি নিয়ে আমরা আলাপ আলোচনা করবো। তরুণাস্থির প্রকারভেদ থেকে দেখবা মাস্ট প্রশ্ন আছেই, তুমি আজকে প্রশ্ন চেক করতে পারো, তুমি নিজেই টের পাবা। কোমল অস্থি বা তরুণাস্থির প্রকারভেদ গুলো আমরা পড়বো, সেটা হচ্ছে খুব ভালো করে পড়তে হবে, সেটা আগে বলে দিলাম। তার আগে তরুণাস্থি বা কোমল অস্থি নিয়ে আমরা কিছু বেসিক কথা বলি। সেটা হচ্ছে দেখো, সাইট মানে সেল বলছি না, তাহলে এটা দেখো কন্ড্রিন নামে এদের মাতৃকা, এদের মাতৃকা হচ্ছে কন্ড্রিন নামে পদার্থ থাকে, মাতৃকায় কন্ড্রিন নামে পদার্থ থাকে। তো মাতৃকায় যেহেতু কন্ড্রিন পদার্থ থাকে এবং এদের আবরণ, তাহলে কি হবে বলো? আবরণ হচ্ছে পেরিকন্ড্রিয়াম, চারপাশে আবরণ, এবং ভিতরে যে সেল থাকবে তার নাম হচ্ছে কন্ড্রোসাইট, সাইট মানে সেল, কন্ড্রিন যুক্ত কন্ড্রোসাইট, বাইরের আবরণ পেরিকন্ড্রিয়াম। সো তুমি যদি মাতৃকায় কন্ড্রিন থাকে এটা মনে রাখতে পারো, তাইলে তুমি এর আবরণ কি জানতেছো, এর মাঝে যে সেল থাকে তরুণাস্থির সেল, সেটার নাম কি সেটা জানতেছো, এবং এইটুকু জানলেই তোমার জন্য এনাফ এইখান থেকে। বুঝতে পারছো? সো আশা করি এইটুকু ভুল হবে না, এইটুকু মনে রাখবা, মাস্ট মাস্ট 100% ইম্পর্টেন্স দিয়ে। সো এখান থেকে তুমি একটু অ্যাডমিশনের জন্য যদি চাও এখন থেকে পড়বা, তাইলে এই কাজটা করে ফেলতে পারো। আপাতত ইন্টার যদি দিতে চাও তাইলে শুধু এই বলবো যে এখানে যে এটা যে ঘর্ষণ থেকে রক্ষা করে, এই কাজটুকু আমাদের পড়লেই হবে, আর কিছু লাগবে না। আরেকটা কথা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের এই যে অস্থির ভিতরে মজ্জা থাকে, অস্থি মজ্জা, সেটা দুই ধরনের। আমরা আগের ক্লাসেও বলছি, পিত্ত অস্থি মজ্জা যেটা, সেটা কি করে, সেটা হচ্ছে আমাদের চর্বিযুক্ত যে উপাদানগুলো সেগুলো হচ্ছে জমা করে রাখে। আর লাল অস্থি মজ্জা সেটা কি করে, লাল অস্থি মজ্জা আসলে আমাদের ব্লাড তৈরি করে। এই যে আমাদের লোহিত রক্তকণিকা থাকে না, সেটার বর্ণ হচ্ছে লাল, লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন থাকার জন্য। তো এই লাল অস্থি মজ্জায় আসলে হচ্ছে আমাদের এই রক্তকণিকা গুলো তৈরি হচ্ছে। আশা করি পার্থক্য বুঝতে পারছো। এবার যদি আমরা পরের ছবিতে চলে আসি, তাইলে দেখবো যে কি কি আছে আসলে। পরের ছবিতে দেখো তরুণাস্থির প্রকারভেদ। অ্যাডমিশনের জন্য, ইন্টারের জন্য এইখানের এক্সাম্পল মাস্ট মাস্ট, কেউ ভুলেও বাদ দিবা না, এই অংশ থেকে পড়তে গেলে কেউ ভুলেও বাদ দিবা না, ঠিক আছে? তরুণাস্থির প্রকারভেদের মধ্যে একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, দুইটা নামে মনে রাখবা, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, শ্বেততন্তুময়, এবং হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড। যার এই যে দুইটা করে নাম আছে, দুইটাই পড়বা, পরীক্ষার মধ্যে মেডিকেল অ্যাডমিশনের নাম চেঞ্জ করে দিবে, বাংলাটা ইংরেজি দিয়ে দিবে, ইংরেজিটা বাংলা দিয়ে দিবে, তুমি ধরতে পারবে না কোনটা দিছে। তো তোমাকে স্বচ্ছ পড়লে হাইলিনও পড়তে হবে, স্থিতিস্থাপক পড়লে পিত্তন্তুও পড়তে হবে, শ্বেততন্তুময় পড়লে এটাও পড়তে হবে, চুনময় এবং ক্যালসিফাইড দুইটাই পড়তে হবে। এবং এখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে স্বচ্ছ তরুণাস্থির আরেক নাম কি, হাইলিন তরুণাস্থি, স্থিতিস্থাপক তরুণাস্থির আরেক নাম কি, বা পিত্তন্তময় অস্থির তরুণাস্থির আরেক নাম কি, এরকম অল্টার করে দুইটা নামে পড়তে হবে। এবং এখান থেকে যে ম্যাক্সিমাম কোশ্চেন প্যাটার্ন সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে এটার এক্সাম্পল আসে। জিজ্ঞেস করে তোমাকে হাইলিন তরুণাস্থির এক্সাম্পল বলো, তখন তোমাকে হচ্ছে এই যে নাক, শ্বাসনালী, ষড়যন্ত্র, ব্যাঙ ও হাঙরের ভ্রূণ ইত্যাদি ইত্যাদি এক্সাম্পল গুলা বলতে হবে। স্থিতিস্থাপক দেখো দাগায় রাখছি, বহিকরণের পিনা, ইউস্টেশিয়ান নালী, এপিগ্লোটিস প্রভৃতি অংশে পাওয়া যায়। শ্বেততন্তুময় দেখো দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। চুনময় বা ক্যালসিফাইড দেখো হিউমেরাস ও ফিমারের মস্তক পাওয়া যায়। সো এক্সাম্পল যেগুলো আছে এগুলা মাস্ট 100% ইম্পর্টেন্স দিয়ে করে ফেলবা, এটা যাতে কারোরই বাদ না যায়। আমি যে একটা পরীক্ষা নিব, এখান থেকে একটা প্রশ্ন থাকবে, বলে দিলাম, একটা পরীক্ষা হবে, সেইখানে এইখান থেকে একটা প্রশ্ন থাকবে। তো আশা করি বুঝতে পারছো। আমার একটু ব্যস্ততা চলতেছে, নয়তো আমার ইচ্ছা আছে প্রত্যেকটা অধ্যায় শেষ করে একটা করে পরীক্ষা নেওয়া। সেটা যদি না পারি, অন্তত প্রতি সপ্তাহে বা দুইটা করে অধ্যায় শেষ হওয়ার পরেও অন্তত আমরা একটা করে পরীক্ষা নিতে পারি, সেই ব্যবস্থাটা করবো আর কি। কারণ অনেকে বলতেছিল যে ভাইয়া ক্লাস নিচ্ছেন ভালো, কিন্তু পরীক্ষা নিলে হয়তো একটু উপকার হইতো, নয়তো একটু পড়া কম হয়, পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা যায় কিনা। পরে আমি সিস্টেম গুলো একটু দেখলাম যে আসলে পসিবল। তোমরা যদি অনেস্টলি পরীক্ষা দাও, পরীক্ষা দিবা, টাইম শেষ হবে, টাইম শেষ হওয়ার সাথে সাথে আমি এইখান থেকে জাস্ট একটা ক্লিক করলেই সবার মেইলে একদম মানে 1 সেকেন্ডেই আনসার চলে যাবে পরীক্ষা দেওয়ার সাথে সাথে। সো এইটা ভালো ব্যাপার, একদম মানে কারেকশন শিট সহ তুমি কত পাইছো সেই মার্কটাও চলে যাবে কারেকশন শিট সহ। সো এটা করা গেলে যাইতে পারে, এই ব্যাপারটা আমার মাথায় আছে। আপাতত যেটা বললাম এই পেজ থেকে এটা পড়ে ফেলবা। এবার যদি আমরা পরের পেজে আসি, দেখো পরের পেজে এরকম বইয়ের মধ্যে অংশ আছে যে করটির অস্থি কোনটা, ম্যান্ডিবল অস্থি, হায়োইড অস্থি ইত্যাদি ইত্যাদি। ব্যবহারিক যে অংশটা আছে, ব্যবহারিক অংশ থেকে কি কি পড়বা অনেকে জিজ্ঞাসা করতেছিল, তো এবার একটু বলি ব্যবহারিক অংশ থেকে কি কি পড়বা। ব্যবহারিক অংশ থেকে দেখো আমি বইয়ের যে দাগানো অংশটা, সেইটুকু অংশ পড়লেই তোমার কাজ চলে যাবে ইন্টার এবং অ্যাডমিশন পর্যন্ত, ঠিক আছে? আমি লাল কলম দিয়ে দাগায় রাখছি, সেটুকু পড়বা। ম্যান্ডিবল দেখতে ইউ আকৃতির, তারপর হচ্ছে হায়োইড অস্থি দেখতে ইউ আকৃতির, এবং হচ্ছে ম্যান্ডিবল আমাদের নিম্ন চোয়াল গঠন করে। আমাদের করটির কি কি অস্থি আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, অক্সিপিটাল, টেম্পোরাল, স্পাইনাল, এথোময়েডাল, এই নামগুলা পড়বা।
দাগানো অংশ যেটুকু আছে সেটুকু পড়বা, এনাফ, আর দরকার নাই। সো যত স্লাইডই আসবে দেখো অ্যাটলাস, এক্সিস, এখান থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসে, ইন্টারের প্রশ্ন আসছে। আমি হচ্ছে ইন্টারের পরীক্ষায় আমি নিজে এই প্রশ্ন ফেস করছি। সেটা হচ্ছে যে অ্যাটলাস প্রথম সার্ভাইকেল গসকের নাম কি, পরীক্ষায় আসে হচ্ছে দ্বিতীয় সার্ভাইকেল গসকের নাম কি, প্রচুর আসে। ভার্টিব্রাল প্রমিনেন্স সপ্তম সার্ভাইকেল গসকের নাম কি। ইন্টারের জন্য এই তিনটা বললেই এনাফ। কখনো কখনো কি হয় জানো, অ্যাডমিশনে এখান থেকে এরকম প্রশ্ন আসতে পারে যে ওডোনটয়েড প্রসেস আছে কোন কশেরুকায়, সেটা হচ্ছে এক্সিস। ভার্টিব্রাল প্রমিনেন্স এটার যে সপ্তম সার্ভাইকেল কশেরুকা, এটা আসতে পারে। তারপর প্রশ্ন আসতে পারে হচ্ছে পরের পেজ থেকে এইখানে আসে কোস্টাল ফেসেট শুধুমাত্র থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য কেন, কারণ শুধুমাত্র থোরাসিক কশেরুকাতেই আমাদের হচ্ছে রিবস বা পরশুকা যুক্ত হয়। তাহলে রিবস বা পরশুকা শুধুমাত্র থোরাসিক কশেরুকাতে যুক্ত হয় বলেই সেই পরশুকা যুক্ত হওয়ার জন্য কি থাকে, কোস্টাল ফেসেট, আরেক নাম হচ্ছে ডেমি ফেসেট থাকে। যারা আগের ক্লাসে লিখে রাখতে পারো না, লিখে রাখো ডেমি, DEMI, ডেমি FECT ফেসেট, ডেমি ফেসেট থাকে। ঠিক আছে, ডেমি ফেসেট বা কোস্টাল ফেসেট থাকবে কার, থোরাসিক কশেরুকায়। কেন, কারণ সেখানে হচ্ছে রিবস বা পরশুকা পাঁজরের অস্থিগুলো যুক্ত হচ্ছে। এবং এইটা আমি কোন একবার অ্যাডমিশনে পাইছিলাম, এই যে ম্যামিলারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস, এটা থাকে কোন কশেরুকায়, এটা থাকে হচ্ছে লাম্বার কশেরুকায়। তোমাদের কারো যদি বিশেষ আগ্রহ থাকে অ্যাডমিশনে গেলে পড়তে হবে। তোমাদের কারোর যদি বিশেষ আগ্রহ থাকে অ্যাডমিশনে গেলে পড়তে হবে, তাইলে আমি হচ্ছে একটা পেজ দিয়ে দিব, এই কশেরুকাগুলোর কম্পারেটিভলি আলাপ আলোচনা, সকল পার্থক্য কি কি লাগবে শুধুমাত্র অ্যাডমিশনের জন্য। তাইলে হচ্ছে আমি এটা গ্রুপে দিয়ে দিব। যদি দরকার হয় আমাকে একটু সাথে জানাইতে পারো, আমাকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে জানাইতে পারো, আমি দিয়ে দিব। আর নয়তো আপাতত আমার দাগানো অংশটুকু বললেও ইন্টারে কাজ চলে যাবে। ঠিক আছে, সো আমাদের এই পেজ থেকে এইটুকু বললেই হবে। ইভেন পরের পেজ থেকেও দেখো হিউমেরাস, রেডিয়াস, যতটুকু দাগাইছি ততটুকু পড়বা, এনাফ। ওকে, পরের অংশ হচ্ছে পেশি টিস্যু থেকে। পেশি টিস্যু থেকে এই অংশ আমরা হচ্ছে আজকে আর আলাপ আলোচনা করব না, আমাদের পরের ক্লাসে আমরা শুক্রবারে এই অধ্যায়টা শেষ করব, এবং আমরা হচ্ছে শুক্রবারে হচ্ছে আমরা অধ্যায়টা শেষ করে আমরা অন্য আরেকটা অধ্যায় নিয়ে আলাপ আলোচনা শুরু করবো একদম শুরুর দিকে। ঠিক আছে, তো আমি চাচ্ছি যে অস্থির অংশটুকু সবাই খুব ভালো করে পড়ো। যদি সবার প্রিপারেশন খুব ভালো থাকে তাহলে শুক্রবারে আমি একটা পরীক্ষাও নিতে পারি। যদি পরীক্ষা হয় আমি জানাবো। ঠিক আছে, পেশি টিস্যু থেকে আমরা পরের ক্লাসে পড়াবো। আর সম্ভবত যদি সবকিছু ঠিকঠাক থাকে তাইলে হচ্ছে বুধবারে হচ্ছে আমার একটা ক্লাস নেওয়ার কথা বাংলা প্রথম পত্রের। সেইটা যদি আমি ফাইনালি একদম নেই তাইলে হচ্ছে গ্রুপে জানাবোই অন্তত একদিন আগে। তো সেটার ব্যাপারে এখনো ভাবতেছি, ইচ্ছা আছে নেওয়ার। এইটুকুই আজকের ক্লাসে, এইটুকুই। কার কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। স্পঞ্জি অস্থি কি, এটা হচ্ছে স্পঞ্জের মতো। তোমরা ওই যে ফোম দেখো না, ফোমের ভিতরে ফাঁকা জায়গা থাকে, মৌচাকের ভিতরে ফাঁকা জায়গা থাকে। জায়েদ প্রশ্ন করছিল স্পঞ্জি অস্থি, এটা হচ্ছে সেই স্পঞ্জি অস্থি। ঠিক আছে, তো আরেকজন জাইরিন তাসনিম লিখছে কথা আটকে যাচ্ছে ভাই। আচ্ছা, হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল। আচ্ছা, এইটুকুই। সবাই বুঝতে পারছো? একটু জানাও আমাকে, মনে হয় যে আবার কথা হয়তো আটকে যাচ্ছে বা কি ইত্যাদি ইত্যাদি। না ভাই, শোনা যাচ্ছে, সমস্যা নেই। ওকে, সো আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি নর্মালি 3 ক্লাসেই শেষ করতে চাচ্ছিলাম, সেইভাবে প্ল্যান করছিলাম। কারণ আপাতত আজকে একটু পড়া কম হইলেও তোমার মনে হচ্ছে, বা তুমি বংশের অংশটুকু, অস্থির অংশটুকু একবারে পড়ে ফেলো। চাচ্ছি যাতে একটুও তোমার গ্যাপ না থাকে, কারণ সপ্তম অধ্যায়ে অনেক কঠিন কঠিন নাম আছে। হ্যাঁ, এই নামগুলো পড়ে ফেলো। আর আজকে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পরের যে অধ্যায়ের পরের পেজগুলো যেগুলো আছে সেগুলোর PDF পর্যন্ত দিয়ে দিব, দাগানো থাকবে। তো তুমি যদি নিজে নিজে চাও যে পড়ে ফেলবা, সেটাও করতে পারো পরের দিনে। তাইলে আমরা হচ্ছে খুব 15-20 মিনিটে জাস্ট একদম শেষ করে অন্য আরেকটা অধ্যায়ে চলে যাব। তাইলে তোমার জন্য খুব বেশি ভালো হবে। সো তোমার ক্যাপাবিলিটি থাকলে তুমি সপ্তম অধ্যায় ফুল শেষ করতে পারো, ক্যাপাবিলিটি না থাকলে পেশি টিস্যুর আগ পর্যন্ত শেষ করতে পারো। দেখো, তুমি যদি এই অধ্যায়ের অংশটুকু মিস করে ফেলো তাহলে তোমার যে সমস্যাটা হবে, পরের ক্লাসে যখন আমরা আবার কন্টিনিউ করব তখন দেখা যাবে কি জানো, তুমি এই অধ্যায়ে তোমার কিছু গ্যাপ থেকে গেছে, পরবর্তীতে দেখবো যে এই গ্যাপটা থেকেই যাবে, এটা আর কভার তোমার করা হবে না।
তুমি নিজে নিজে পড়তে যাবে তখন দেখবে অনেক কিছু ভুলে গেছো। সো আমি যেমন একটু তোমাদের গ্যাপ গ্যাপ দিয়ে পড়াচ্ছি, তোমরা একটু সময়গুলাকে মানে গ্যাপ থাকলেও গ্যাপের মধ্যে যতটুকু পড়ো ততটুকু যাতে ফুল শেষ করে ফেলতে পারো। এতদিন পর্যন্ত যা যা পড়াইছি কোনো কিছু যাতে বাদ না থাকে, তাইলেই তোমার কমপ্লিটলি সুন্দরভাবে একদম সব শেষ হয়ে যাবে। তুমি যদি মনে করো ভাই এটা আজকে পড়াইলে আমি এটা শনিবারে রবিবারে আবার পড়বো, দেখবা 50% ভুলে গেছো। সো সপ্তাহে 2টা করে ক্লাস নিচ্ছি, তুমি একটু চেষ্টা করবা যে মানে যতটুকু পড়াই ততটুকু যাতে ফুললি শেষ করে ফেলতে পারো, তাহলে তোমারই সেইভাবে শেষ হয়ে যাবে আমার সাথে সাথে একদম। আচ্ছা, ধরে নিচ্ছি আজকে আর কোনো প্রশ্ন নাই, তাহলে হচ্ছে আমরা আজকে ক্লাস শেষ করবো। তাসফিয়া কি ক্লাস রেকর্ড করছো? হ্যালো, ওকে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারো। আচ্ছা, আরেকটা আইডিয়ার কথা বলি, এটা নিয়ে একটু কেউ প্ল্যান দিতে পারো বা আইডিয়া দিতে পারো। সেটা হচ্ছে যে কেউ ওপেন ফর অল